ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন ও ধর্ম। এর সমস্ত তো পারা যাবে না, যতগুলো পারা যায় ইন্টারেস্টিং কিছু ফর্মুলা এবং কিছু তার গাণিতিক সমস্যা। ক্লাস 9 চ্যাপ্টার 3 এটা আমরা শেষ করে দিয়েছি। থিওরি পার্ট শেষ, আজকে প্রবলেম পার্ট শুরু হলো। একটা ভিডিওতে শেষ না হলে দেখি আরও যদি আগামীতে অঙ্কের সেট নিয়ে আসা যায়। শুরু করে দিই গাণিতিক সমস্যার সমাধান। প্রথমেই কয়েকটা সিম্পল জেনে নিয়ে এসেছি, যেগুলোতে শর্ট প্রশ্ন আসতে পারে, সেরকম গাণিতিক প্রশ্ন নয়। প্রথমে যেগুলো জানতেই হবে এই চ্যাপ্টারের মধ্যে আছে কি 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেমি স্কোয়ার হবে। এটা কি? এটা চাপের এসআই এবং সিজিএস এর মধ্যে সম্পর্ক। তোমাদের 9-এ চাপের একক কিন্তু পরীক্ষায় আসবেই, এমনকি মাধ্যমিকেও আসে। তো চাপের একক এসআই পদ্ধতিতে এটা এবং সিজিএস পদ্ধতিতে এটা, এদের মধ্যে সম্পর্ক কি এটা তোমরা মনে রাখো। আমি প্রমাণ করে দিয়েছি, তোমরা চাইলে আবার দেখিয়ে দিতে পারি। এটা কি করে আসবে? 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি 1 নিউটন বাই 1 মিটার লিখতে পারি স্কোয়ার, তাই তো? আর 1 নিউটন মানে কত? নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক, আরেকটা সম্পর্ক বলের সম্পর্ক, ওটা ভেরি ইজি। 780 পরীক্ষা আছে, তার জন্য এখানে আর দেওয়া হয়নি। 10⁵ ডাইন। আর 1 মিটার মানে কত? 10⁴। এটা এখানে বুঝাবো, নিচে আছে 1 মিটার স্কোয়ার সমান কত সেন্টিমিটার স্কোয়ার? 10⁴ সেমি স্কোয়ার হবে। তাহলে কত হচ্ছে? 10 ডাইন পার সেমি, একদম ইজি। হ্যাঁ, তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। তারপর 1 কেজি পার মিটার স্কোয়ার সমান এটা 1 কেজি পার মিটার কিউব হবে। আয়তন ভর, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ঘনত্বের এসআই এবং সিজি এককের মধ্যে সম্পর্ক। কি ঘনত্বের এসআই এবং সিজি এককের মধ্যে সম্পর্ক? 1 কেজি পার মিটার কিউব সমান 1 গ্রাম পার কত গ্রাম পার সেমি কিউব। এটা হবে 1/1000। 1/1000 যদি 1 গ্রাম পার সেমি স্কোয়ার করি, এটা উল্টায় যদি লিখি কী হবে? 1 গ্রাম পার সেমি কিউব সমান কত হবে? 1000 কেজি পার মিটার কিউব। এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে। অনেক সময় এটা কাজে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে এটাও কাজে লাগবে। ঠিক আছে, তো এটা কি করে আসলো দেখিয়ে দিই। কী করে দেখা দেবো? এখানে দেখে দিই 1 কেজি উপরে আছে, 1 কেজি মানে 1000 গ্রাম। আর নিচে কত আছে? 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁶ সেমি কিউব। এটাও সম্পর্ক আমাদের জানতে হবে। তাহলে কত হলো কাটাকাটি করলে? 1/10⁵ গ্রাম পার সেমি কিউব। মানে 1 কেজির মানটা লিখেছি আমরা। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, আর 1 মিটার কিউব মানে হলো 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে কত হবে? ওটা কেটে যাবে 3টে শূন্য, তাহলে 10⁶ থেকে 3টে চলে যাবে 10⁵ হবে। ঠিক আছে, সেটা আমরা বসিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপরে চলে আসলাম 76 সেমি এইচজি। এটা কি? এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের মান। বায়ুমণ্ডল যে তার বিভিন্ন যে উচ্চতা, বিশাল উঁচু পর্যন্ত প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ু আছে, সেটা কি করছে? সেটা আমাদের পৃথিবীতে একটা ভর প্রয়োগ করছে, তাই না? তো সেটা কতটা? হ্যাঁ, সেটা আমরা কি থেকে পাবো? সেটা হচ্ছে ট্রেডিশনালি পরীক্ষা করছে 76 সেমি এইচজি। এটা যদি অ্যাটমসফিয়ার, এটিএম সংক্ষেপে, এটা একটা ব্যবহারিক একক যদি হয় তাহলে কত হবে? এটাকে 1 ATM ধরা হয়। যদি সিজিএস পদ্ধতি, এটা ব্যবহারিক একটা মান, সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি আমাদের লাগে। সিজিএস পদ্ধতি এই মানটা যদি বের করে তাহলে কত হবে? 1.013 × 10⁶। আর এখানে আবার এই যে প্রথম যে ফর্মুলা, সেখান থেকে ধার নিতে হবে যে 10 ডাইন পার সেমি স্কোয়ারে কত হয়? 1 নিউটন হয়। তাহলে এখানে একটা পাওয়ার কমে গেলেই আমার নিউটন হয়ে যাবে। 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। এগুলো মনে রাখতে হবে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? এটা সবারই জানা, 100 সেন্টিমিটার। 1 মিটার স্কোয়ার মানে কত? 1 মিটার মানে 100 × 100 মানে 10⁴ হবে, দেওয়া আছে। হ্যাঁ, 100 × 100 করলে কত হবে? 10⁴ হবে। বুঝতে পারলাম? আচ্ছা, 1 মিটার কিউব মানে 3টে 100 গুণ। এখানে এটাকে আমরা ভাবতে পারি 1 মিটার × 1 মিটার × 1 মিটার। তাহলে 100 × 100 × 100, তার মানে কত হবে? একবারে করে দিচ্ছি 10⁶ সেন্টিমিটার কিউব। এখনও তাই, এটাকে আমরা 1 মিটার × 1 মিটার ভাবতে পারি, তাহলে না 1 মিটার স্কোয়ার হবে। বুঝতে পারলাম? এরপরে চলে আসি একটা ইন্টারেস্টিং অঙ্ক। এক ব্যক্তির ভর, তুমি নিজেও ভাবতে পারো, তোমার ওজন কত দেওয়া আছে? 50 কেজি। অর্থাৎ এম এর মান কত দেওয়া আছে? 50 কেজি।
এবং ক্ষেত্রফল এরিয়া দেওয়া আছে কত 10⁻² মিটার স্কোয়ার হলে ওই ব্যক্তি মাটিতে কত চাপ প্রয়োগ করবে। আমরা চাপ এবং ঘাতের মধ্যে কি সম্পর্ক জানি, এফ সমান আমরা কি জানি, চাপ বের করতে বলছে, চাপ মানে পি মানে কি জানি F/A। এখানে এফ কত হবে, এফ হবে লোকটির ওজন কি করে বের করব, তাহলে W × G ওয়েট, ওই W × G না M × G অভিকর্ষজ ত্বরণ, F /A। তাহলে M কত, এখানে G এর মান দেওয়া নেই, যদি দেওয়া না থাকে আমাদের G = আমরা 10 ধরতে পারি, আর যদি উল্লেখ করে দেওয়া থাকে 9.8 ধরতে পারি, যেটা আমাদের সুবিধা হবে। এখানে আমি 10 ধরে নিচ্ছি। যদি বইতে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদের এটা ধরে নিতে হবে। আর ক্ষেত্রফল কত আছে 10⁻²। তাহলে আমাদের উত্তর কত হবে, এটা উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলে কত হবে 50 × 10 × স্কোয়ার, বলো চাপের একক কি Nm/m², তাহলে কত হচ্ছে 5 × 10⁻⁴ Nm/m² বা পাস্কাল। তাহলে ওই লোক ভূমিতে কত চাপ প্রয়োগ করছে এটা, ঠিক আছে। তাহলে আমি আবার কয়েকটা প্রবলেম লিখে নিয়ে তারপর আবার সলভ করছি। 6 নাম্বার 10⁻⁴ মিটার² ক্ষেত্রফলযুক্ত একটি 5 কেজি ভরের হাতুড়ি 10⁻⁸ মিটার² ক্ষেত্রফলযুক্ত একটি পেরেকের উপর আঘাত করা হলে পেরেকে কত চাপ প্রযুক্ত হবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে ক্ষেত্রফল এখানে দুইটা আছে, আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি P = F/A, তাই তো। F = ভর দেওয়া আছে, তাহলে mg করে দিই, mg/A। তাহলে m এর মান হচ্ছে 5 আর gটা আমরা 10 ধরতে পারি, এর আগের অঙ্কে বলে দিলাম। ক্ষেত্রফল কত ধরবো সেটা এখানে প্রশ্ন, ক্ষেত্রফলটা কত হবে। ক্ষেত্রফল কোনটা ধরবো, ক্ষেত্রফল আমরা হাতুড়ির ধরবো নাকি পেরেকের ধরবো। মনে করো একটা হাতুড়ি, আর পেরেকের মধ্যে মারছে, তাহলে কার ক্ষেত্রফল, সংস্পর্শ ক্ষেত্রফলটা আমাদের দেখতে হবে। সংস্পর্শ ক্ষেত্রফল কার, পেরেকের যে ক্ষেত্রফল, এটার উপরেই কিন্তু বলটা প্রযুক্ত হবে। আমি অনেকটা জায়গা দূরে বল প্রয়োগ করছি, কিন্তু এখানে ক্ষেত্রফল কার হবে, এখানে এ হবে, যেটা পেরেকের ক্ষেত্রফল, পেরেকের মাথার যে ক্ষেত্রফল সেটাই কিন্তু আমাদের ধরতে হবে, কারণ বলটা পুরোটাতে প্রযুক্ত হচ্ছে না, বলটা কোথায় প্রযুক্ত হচ্ছে, বলটা প্রযুক্ত হচ্ছে পেরেকে। তাহলে ক্ষেত্রফল হবে 10⁻⁸। ঠিক আছে, তাহলে এটা উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলে কত হবে 5 × 10 × 10⁸ মানে হবে 5 × 10⁹ Nm/m²। ঠিক আছে, তাহলে এটা কনসেপচুয়াল একটা অঙ্ক। এখানে শুধু মনে রাখতে হবে যে ভর তো দেওয়া আছে, তাহলে অবশ্যই আগে তোমরা কী দেওয়া আছে সেগুলো লিখে রাখার চিন্তা করবে। m = 5 কেজি, তারপরে এরিয়া ও হাতুড়ি দেওয়া ছিল 10⁻⁴ মিটার², আর এরিয়া অফ পেরেক কত হচ্ছে 10⁻⁸ মিটার², আর জিটা যেহেতু দেওয়া নাই, যেটা আমরা 10 ক্যালকুলেশন সুবিধার জন্য 10 মিটার/সেকেন্ড² ধরে নিচ্ছি। তারপরে আরেকটা অঙ্ক আসছে, একটি বোতল 2 লিটার জলের বোতল, একটা জলের বোতল দেওয়া আছে, জলের বোতল যার উচ্চতা দেওয়া আছে কত 25 সেন্টিমিটার। আচ্ছা লিখে নিই কী দেওয়া আছে। 25 সেন্টিমিটার জলের বোতল, লিটারটা আমার পরে কাজে করছি, তাহলে H = 25 সেমি। আর কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ডি কত 1000 kg/m³। আর কি দেওয়া আছে, জি 10 মিটার/সেকেন্ড²। তাহলে আমরা জানি চাপের ফর্মুলা আমরা শিখেছি। যারা জানো না তারা অবশ্যই আমার সেকেন্ড ভিডিও প্লেলিস্টে পাবে, সেকেন্ড ভিডিওতেই আমরা তরলের অভ্যন্তরের চাপের রাশিমালা, এই যে এই জায়গায় কত চাপ হবে, এই জায়গায় কত চাপ, একটা বিন্দুতে চাপ দিবে,
সেটা রাশিমালা হচ্ছে পি সমান সমান HDG। তাহলে আমরা জানি পি সমান সমান HDG। এইচ এর মান কত? আচ্ছা, এটা সবগুলো এসআইতে আছে, এটা সিজিএসে। তাহলে এটাকে যদি 25/100 দিয়ে ভাগ করে তাহলে মিটার পেয়ে যাবো। তাহলে কত হবে? 0.25। তাহলে 0.25 ইন্টু 1000 জলের এসআই পদ্ধতিতে ঘনত্ব এটা, আর জি হচ্ছে 100। তাহলে আমরা কত হবে? তাহলে আমাদের হবে হচ্ছে, এখানে যদি 100টা করে দিই কেটে যাবে, 2 শূন্য কেটে গেল, তাহলে 2500 পি এর মান পাবো হচ্ছে 2500 নিউটন পার মিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। তাহলে আগের দুটো অঙ্ক আমাদের হলো বেসিক যে ফর্মুলা এটা দিয়ে, আর এই অঙ্কটা হলো পি সমান HDG। কত চাপ পড়বে জলের তলদেশে, কত চাপ প্রয়োগ করবে। ক্ষেত্রফলটা আমরা জানি একক ক্ষেত্রফল যুক্ত, যেটা আমরা বিন্দু চাপের রাশিমালা হচ্ছে এটাই। ঠিক আছে। ব্যারোমিটারে জল ব্যবহার করলে জল স্তম্ভের উচ্চতা কত হয়? আমরা জানি, যদি ব্যারোমিটার বলতে টুরিসিল যেটা করেছিল তার পরীক্ষায় আমাদের কি হয়েছিল, 76 সেমি উঁচু হয়েছিল, তাই তো? 76 সেমি উঁচু পারদ স্তম্ভ, এখানে পারদ যদি থাকে পাত্রে, তাহলে আমাদের কত হল? 76 সেমি হয়েছিল। এবার আমরা জল ব্যবহার করব, তাহলে সেটা কত উঁচু হবে? ঠিক আছে। তাহলে পারদের ক্ষেত্রে H সমান 76 সেমি, ও চাপ কত হয়েছিল? চাপ পি সমান HDG যদি আমরা ধরি, তাহলে 76 ইন্টু পারদের ঘনত্ব 13.6 ইন্টু জি হচ্ছে 980। এটা হয়েছিল যদি আমরা পারদ ব্যবহার করি। এই চাপটা হয়েছিল। জল ব্যবহার করলে কত চাপ হবে সেটা ইকুয়াল করে দিলে হয়ে যাবে। তাহলে এটা পারদ মানে HG PHG। এবার যদি জলের ক্ষেত্রে ধরি উচ্চতা হবে HW, তাহলে চাপ কত হবে? অতএব চাপ পি ওয়াটার সমান হবে HW ইন্টু ডি ওয়াটার ইন্টু জি। জি তো ধ্রুবক, তাহলে মানগুলো বসালে কত হবে? এটা তো আমরা বের করব, ইন্টু এটা হচ্ছে 1 ইন্টু 980। তাহলে ইকুয়াল করে দিই। ইকুয়াল করে দিলে আমরা পেয়ে যাব, কী পাবো? তাহলে কি দুটাই সমান করতে হবে। জল ব্যবহার করছি, তাহলে PW সমান PHG পারদ। অতএব PW কত? 76। PW হচ্ছে HW ইন্টু 1 ইন্টু 980 সমান 76 ইন্টু 13.6 ইন্টু 980। 980 কেটে গেল, তাহলে এটা গুণ করতে হবে। অতএব HW সমান হচ্ছে 76 ইন্টু 13.6। এটা কি সবগুলো সিজিএস পদ্ধতি আছে, তাহলে সেন্টিমিটার হবে। গুণ করলে কত হয়? গুণ করলে এটা আমাদের আসবে 10 6 মিটার সেমি। এটাকে মিটারে করলে হবে 10.336 মিটার। বুঝতে পারলাম? এটা তোমরা গুণ করবে, তাহলে বুঝে যাবে, কোনো ব্যাপার না। এটা গুণ করলে সেন্টিমিটার আসবে, উত্তর হবে এটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা আরও সুন্দর অঙ্ক আছে। একটি হ্রদের কত গভীরে জলের মধ্যে চাপ বায়ুমণ্ডল চাপের দ্বিগুণ হবে? হ্রদের কত গভীরে? একটা হ্রদ যদি হয়, তাহলে এখানে ধরলাম বায়ুচাপ পি, এবং হ্রদের কত গভীরে, তাহলে মনে করলাম H গভীরের দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে
2pa হবে, 2p হবে। তাহলে এই জায়গায় তাহলে যেখানে 2p সমান সমান ওখানে চাপ কত, এখানে তো পি আছে প্লাস এই যে গভীরতার জন্য তরলের ঘনত্ব যদি আমার ধরে নিই, জলের ঘনত্ব হচ্ছে জল আছে, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, জি এখানে 9 ক্রিয়া করছে। তাহলে আমরা কী করে বের করব? তাহলে আমরা এখানে একটি হ্রদের কত গভীরে জলের মধ্যে চাপ বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে। বায়ুমণ্ডলের চাপ কত জানি আমরা? বায়ুমণ্ডলীয় চাপ আমরা জানি হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপ আমরা জানি। তাহলে আমরা কি ধরলাম যে HW গভীরতায় চাপটা দ্বিগুণ হবে। বায়ুমণ্ডলের চাপ ধরলাম এখানে PA, তাহলে এখানে PA হবে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ অ্যাকচুয়ালি কত? বায়ুমণ্ডলীয় চাপ PA সমান HDG, যেটা আমার জানা আছে। H কত? 76 সেমি, 76 লিখছি, সেমি দেবো না, 76 ইন্টু 13.6 ইন্টু 980, এগুলো আমাদের মান জানা মান, তাই তো? আচ্ছা, আগের অঙ্কে একটা জিনিস ভুল হয়েছে, এটা এখানে দশমিকটা হবে, কারণ 2 ঘর আগে মিটার আর সেন্টিমিটার মধ্যে 100 মিটার সমান 1 সেন্টিমিটার হয়, তার জন্য এখানে দশমিকটা হবে, তাই এটা হবে। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ PA সমান এটা। এবার আমরা ধরলাম যে HW গভীরতায় চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। বায়ুমণ্ডলীয় চাপের কী হবে? দ্বিগুণ হবে, এটা ধরি। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই গভীরতার চাপ কত হবে? P সমান সমান একটা হবে PA অলরেডি আছে বায়ুমণ্ডলীয় চাপ, প্লাস এখানে গভীরতার জন্য HW DWG, এটা হবে। ঠিক আছে, আবার কত আমরা কত চাইছি? এই চাপটা অ্যাকচুয়ালি কত? এটা তো মোট চাপ, তাই না? HW গভীরতায়, তাই এটা মোট চাপ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলছি কত? বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে, তার মানে পি যেটা P সমান 2pa হবে। তাহলে এই মানটা আর এই মানটা সমান হতে হবে, তাহলে আমরা এই গভীরতাটা পাবো, তাই না? বুঝতে পারলাম কি? আমরা বলতে চাইছি যে এই জায়গায় আমার চাপটা দ্বিগুণ হবে। তাহলে এখানকার কার্যকর চাপ কত? এখানকার চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ তো ছিলই, প্লাস গভীরতার জন্য তরল আছে, জল আছে, জলের ঘনত্বের জন্য একটা চাপ হয়েছে, এই চাপটা এটা পেয়েছি। এই চাপের মানটা কত হলে আমরা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে? তাহলে আমরা এটা বলছি, তাহলে এটা সমান করে দিয়ে আমরা মানটা বের করার চেষ্টা করবো। অতএব 2pa সমান সমান PA সমান সমান HW DWG। তাহলে আমার হচ্ছে এদিকে এটা প্লাস আছে, তাহলে কী হবে? এটা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, জায়গা ছোট তো এদিকে লিখছি। কী হবে তাহলে? PA সমান সমান HW DWG। আগের অঙ্ক আর এটা প্রায় সেমই হবে। তাহলে আমার HW বাম দিকে যদি লিখি, তাহলে HW ইন্টু DW কত? 1 সিজিএস পদ্ধতিতে 980, আর আমার পি এর মানটা লিখে রেখেছি 76 ইন্টু 13.6 ইন্টু 980, আবারও 980 কেটে গেল। তাহলে আমরা HW পেয়ে গেলাম। কত গভীরে দ্বিগুণ হবে? উত্তর ওটাই আসবে। সেন্টিমিটার করলে 1033.6 সেমি, আর মিটারে করলে 10.336 মিটার। তাহলে কি হলো? আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কী হলো? জল ব্যবহার করলে আমার পারদ স্তম্ভের উচ্চতা হচ্ছে 10.53 মিটার, আর কত নিচেতে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ, একই ডিস্টেন্স। এই অঙ্কটা সিমিলার, তার জন্য একই পেজে করে দিলাম। এরপরে আবার অঙ্ক নিয়ে আসছি, দেখি। সমভরে মিশ্রণের ক্ষেত্রে, প্রথমে সমভরের ক্ষেত্রে দেখি। সমভরে যদি মেশানো হয়, সেক্ষেত্রে ধরি বস্তু দুটির ভর M1 সমান সমান M2 সমান সমান M। প্রথম বস্তুর ভর যদি M1 হয়, M2 হয় M, এবং আয়তন V1 ও V2। তাহলে প্রথম বস্তুর আয়তন কত হবে?
ঘনত্ব দেওয়া আছে, প্রথম বস্তুর আয়তন কত হবে? প্রথম বস্তুর মোট ভর হবে কত? আচ্ছা, মিশ্রণের ঘনত্ব কী করে পাবো? আমার তো দরকার মিশ্রণের ঘনত্ব। মিশ্রণের ঘনত্ব কত হবে? মোট ভর বাই মোট আয়তন, তাই না? মোট ভর বাই মোট আয়তন। আর কী দেওয়া আছে? ঘনত্ব D1 D2 দেওয়া আছে। তাহলে D1 সমান কত হবে? M1 বাই V1 বা M বাই V1। তাহলে আমাদের V1 কত পাবো? অতএব V1 সমান M বাই D1। অনুরূপে D2 সমান M2 বাই V2 সমান M বাই V2, যেহেতু ভরটা সমান। তাহলে আমার V2 সমান কত পাবো? M বাই D2। তাহলে V1 আর V2 মোট পেয়ে যাব। তাহলে মোট ভর কত? M প্লাস M। মোট আয়তন কত? V1 প্লাস V2। তাহলে যোগ করলে কত হবে? 2M বাই V1 কত? M বাই D1 প্লাস M বাই D2। তাহলে উপরে 2M আছে আর নিচে কত আছে? M কমন নিলাম, 1 বাই D1 প্লাস 1 বাই D2। M কেটে গেল, তাহলে 2 বাই, এটা কত হবে? লসাগু করলে D1 D2, এটা D2 প্লাস D1, তাহলে 2 D1 D2 বাই D1 প্লাস D2। তাহলে যদি সমভরে মিশ্রিত করা হয় তাহলে মিশ্রণের ঘনত্ব হবে 2 D1 D2 বাই D1 প্লাস D2। এবার সম আয়তনে যদি করি, সম আয়তনে মিশ্রিত করা হলে কি হবে? সম আয়তনে মিশ্রিত করলে কি হবে? V1 সমান V2 সমান V, অর্থাৎ মোট আয়তন হবে কত? মোট আয়তন হবে 2V, তাই তো? তাহলে প্রথম বস্তুর যদি আমরা ভর বের করতে চাই, ভর কত হবে? তাহলে ভর ধরি প্রথম ও দ্বিতীয় বস্তুর ভর যথাক্রমে M1 ও M2, তাই তো? তাহলে আমার কি হবে? আমার D1 সমান কী হবে? M1 বাই V1, তাই তো? তাহলে D1 সমান M1 বাই V, কারণ V তো সম আয়তনে, এটাকে V হয়েছে। তাহলে M1 কত পাবো? M1 পাবো V D1। অনুরূপে M2 কত পাবো? V D2। তাহলে আবার মিশ্রণের ঘনত্ব কী হবে? মিশ্রণের ঘনত্ব সমান মোট ভর, অর্থাৎ M1 প্লাস M2 বাই মোট আয়তন V1 প্লাস V2। তাহলে মোট ভর কত হবে? V ইন্টু D1 প্লাস V ইন্টু D2 বাই মোট আয়তন কত হবে? V প্লাস V। তাহলে উপরে VV কমন গেল, D1 প্লাস D2, নিচে হবে 2V, VV কেটে গেল, তাহলে D1 প্লাস D2 বাই 2। সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব হয় D1 প্লাস D2 বাই 2, আর সম ভরে করলে হচ্ছে 2 D1 D2 বাই D1 প্লাস D2। ঠিক আছে?